দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে স্বাগত। আর একদিন পরেই সেই জুলাই, এক বছর শেষ হতে চলল। জুলাই অভ্যুত্থান নিয়ে বলার কতটুকু আর কি করার আছে? এক বছর আগে এই জুলাইতে কি হয়েছিল, এই আগস্টে কি হয়েছিল, বাংলাদেশের মানুষ সেটি জানে। এবং একটি সাধারণ সাধারণ ছাত্রদের সাধারণ একটি ইস্যু, কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন শেষ পর্যন্ত কোন পর্যায়ে পৌঁছালো এবং কোন পর্যায়ে পৌঁছাতে বাধ্য হলো এবং কোন পর্যায়ে পৌঁছাতে বাধ্য করা হলো সেই সরকার, তখনকার আওয়ামী লীগ সরকার যে পরিস্থিতি সৃষ্টি করলো, এই সব কিছুই এক ধরনের ইতিহাস। তবে একটি প্রশ্ন উঠতেই পারে যে এক বছরে এই অভ্যুত্থানের কতটা অর্জন হয়েছে। আমরা আজকের ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা আজকের বিষয়, তাই জুলাই অভ্যুত্থান অর্জন কত বা অর্জন কতটা সেই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাতীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত জানাই, এবং আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আমরা প্রথমে বরাবরের মতো শিরোনাম দেখে আসবো, শিরোনাম শেষ করে আমরা এই আলোচনা শুরু করব। এনবিআরের আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, সরকারের কঠোর হুঁশিয়ারির পর শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার। আর্থিক খাত শক্তিশালী করতে কর কাঠামোয় জোর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের, এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ঢাকায় হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়, উপদেষ্টা পরিষদের অনুমোদন। মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। রাজনৈতিক ঐক্যের অভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। স্থানীয় ও আনুপাতিক নির্বাচনের প্রস্তাবনা চক্রান্তের অংশ। এবং আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতির অভাবে জুলাই সনদ ঘোষণায় সংস্কার কমিশনের শঙ্কা। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। ৩ আগস্ট এনসিপির ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বরাবরের মতোই বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন। আমি একটু শহীদুল ইসলাম বাবুলকে দিয়েই শুরু করতে চাই। আজকে আলী রিয়াজ, তিনি সহসভাপতি সংস্কার কমিশনের, এই তিনি এক ধরনের শঙ্কা প্রকাশ করলেন যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাচ্ছে না। একইভাবে সালাউদ্দিন আহমেদ বলছেন যে সব কিছুই মানতে হবে ঐকমত্য কমিশনে, এটি এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এবং এর সাথে আরেকটু যোগ করে দিই, আমাকে একটু বলবেন, বা আমাকে বলতে কি দর্শককে বলবেন, যে এই এনসিসি বিষয়টি কি? আমরা আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনে আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় আসতেছে, কিন্তু এই যে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, পরে হয়তো বা নাম কিছুটা বদল করা হয়েছে, জাতীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, এটার কাজটা কি হতে পারে? জি না, তো প্রথমে শুরু করি। থ্যাংক ইউ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, আমাদের রেজাউল করিম ভাই, এবং আপনি আমার খুবই প্রিয় মানুষ। রেজাউল ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন জেলে ছিলাম কেরানীগঞ্জে, তখন থেকে আমার সাক্ষাৎ। তো ওনারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত, মজলুম বিগত 17 বছর লড়াই সংগ্রামে। তো আপনি যেটা বলছিলেন যে আলী রিয়াজের কথা দিয়ে শুরু করি, যে তিনি হতাশ, এটা আসলে কি ধরেন সংস্কার, ঠিকই আছে, সংস্কার হতে হবে, বারবার আলোচনা হচ্ছে, এখন কোনো হচ্ছে, ভালো কথা, কিন্তু এর কোনো মানে সমাধান বা কনক্লুশন বা সমাপ্তি বা সন্তোষজনক কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। ধরেন অসংখ্য রাজনৈতিক দল আমাদের দেশে, অনেকগুলো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের বক্তব্য যে এক হবে এটা তো আশা করা ঠিক না। সব রাজনৈতিক দল সব সংস্কার মেনে নেবে এটাও আশা করা ঠিক না। এটা কোনোদিনও হয় না, হবে না, এটা না হওয়াটাই স্বাভাবিক। তো তাহলে কি হবে সেই বিষয়টা, 14টা রাজনৈতিক দল যদি 14 রকম বলে, তো সংস্কার কমিশন কি করবে বা সরকারের রোল কি হবে? প্রধান উপদেষ্টা কিন্তু একবার বলেছিলেন পরিষ্কার করে, আমার মনে আছে, যে যেসব বিষয় ঐক্যমত্য হবে
সেই সব বিষয়ে আমরা একটা চার্টার তৈরি করব, বাকিগুলো পরবর্তী সময়ের জন্য আমরা ছেড়ে দেব। তো ভালোই বলেছিলেন, কিন্তু সংস্কার কমিশনের গোলটা কি, নীতিমালা কি, পদ্ধতি কী হবে, এই বিষয়গুলো কিন্তু তারা এখনো চূড়ান্ত কোনো কিছু কনক্লুশন টানছে না, বা এই যে হতাশা প্রকাশ করছেন, আমরাও হতাশা বোধ করছি। সব রাজনৈতিক দল যদি এক হয়ে যায় তো তাহলে তার কোনো সমস্যা ছিল না। তো এক না হলে তারা কি করবেন? আমার মতে এখন পর্যন্ত এইবারে যতগুলো বিষয় ঐক্যমত হয়েছে বাংলাদেশের জন্মের পর থেকে, এই বিষয়গুলো নজিরবিহীন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, বিএনপি সহ। হ্যাঁ, তো অনেকগুলো বাকিও আছে, এটা সেটা বাকি খুব কমই আছে, যে বিষয়গুলো কোনো কোনো বিষয় আংশিক ঐক্যমত্য হয়েছে, কোনো কোনো বিষয় অবজারভেশন দেওয়া হয়েছে আলোচনার পরে। তো এই যে সামগ্রিক বিষয়, তো এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলের হাতে আর কি আছে? হ্যাঁ, বার্গেইন হতে পারে, আলোচনা হতে পারে, কে কতটুকু ছাড় দেবে সেই বিষয় আছে। বিএনপি ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছাড় দিয়েছে, আপনি জানেন বোধহয়, যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল। এখন শোনেন, বিএনপির জায়গা থেকে আপনি যদি বিএনপির জায়গায় থাকতেন, আপনি কিভাবে চিন্তা করতেন? আর আপনি কখনোই ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন না সুদূর ভবিষ্যতে, তো আপনি তো বলতেই পারেন 2 মেয়াদ কেন, 1 মেয়াদ বললেও আপনার কোনো অসুবিধা নাই। তো একটা জাতির রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য একটা ধারাবাহিকতাও তো লাগে, এবং আপনার কম্পিটিটিভ একটা অবস্থানও রয়েছে। এই সরকারের পরে আমি যদি ভালো করি, মানুষ তো আমাকে আবারও বেছে নিতে পারে। আপনি জনগণের আকাঙ্ক্ষাকে দমন করছেন, তারপর আমরা সেটা মেনে নিয়েছি যে ঠিক আছে 10 বছর বিএনপির জায়গা থেকে এটাকেও আপনার সম্মান করবার প্রয়োজন আছে। 70 অনুচ্ছেদ প্রায় আমরা ওপেন করে দিয়েছি, এটাকেও আপনাকে সম্মান করবার প্রয়োজন আছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার অনেকগুলো ভারসাম্য তৈরি করা হয়েছে, সেগুলো আমরা মেনে নিয়েছি। কেয়ারটেকার প্রভিশন তো সবারই দাবি, সেটাও পার্মানেন্টলি কীভাবে সংযুক্ত করা যায় সেই বিষয়গুলো সংযোজন হয়ে গেছে। এখন আপনি বিএনপির হাত পা বেঁধে দিয়ে, বা আগামী নির্বাচনে বিএনপিকে তো আপনি বাঘকে তো নখরদন্তহীন বিড়ালে পরিণত করেছেন, এখন আবার ইঁদুরে পরিণত করতে পারলেই আপনি মনে হয় খুশি হবেন। আমার মনে হচ্ছে কি, এই সামগ্রিক বিষয় একটা মীমাংসার দ্বার প্রান্তে। এখন কি ওই যে আপনি পিআর পদ্ধতি, প্রপোর্শনাল পিআর পদ্ধতি নিয়ে আরো বিশদ আলোচনা করতে চাই, কিন্তু এনসিসির জায়গাটায় আসতে চাই যে এটাতে কি, এবং আপনাদের দলের অবস্থানও জানতে চাই, এবং তার আগে বলবেন যে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এইটি গঠনের মাধ্যমে না জুডিশিয়ালের যে বিষয়টা সে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে, কিন্তু সবাই একমত হয়েছে। দুদকের নিয়োগ প্রক্রিয়া নিয়েও সবাই একমত হয়েছে, মোটামুটি একমত হয়ে গেছে। এখানে তো কোনো জটিলতা নাই। এখন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আপনি জানেন আরো অনেকগুলো বিষয় বিএনপি যেখানে ছাড় দিয়েছে, বা যে আলোচনায় অগ্রগতি হয়েছে, বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি উচ্চ কক্ষে, সামগ্রিক বিষয়। এখন সবাইকে অন্তর্ভুক্ত করে আপনি প্রধানমন্ত্রীকে তার একজন করে রাখবেন, বা সরকার প্রধানকে মাত্র একজন করে রাখবেন ক্ষমতা। এইখানে এই জায়গাটায় যদি মানে মনে হয় বিশৃঙ্খলা তৈরি হবার একটা প্রয়োজন রয়েছে, বা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, সেই আলোকে বিএনপি বলেছে যে এই বিষয়টা আমরা একমত না। তাহলে সরকারের হাতে কি থাকবে? আর আপনি বুঝেন না সরকারের কাজটা কি থাকবে সেই বিষয়টা। আমি একটু রেজাউল ভাইয়ের কাছেও আসতে চাই। রেজাউল সাহেব, আমার কথাটি হলো, এই যে এনসিসি, এই এনসিসিতে বিএনপি আপত্তি দিয়েছে, এবং যেটি শহীদুল ইসলাম বাবুল বললেন বিএনপির কথা, সরকারি দল প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, এই 3 জন থাকবে। বিরোধী দলের থেকে বিরোধী দলের নেতা থাকবে, রাষ্ট্রপতির একজন সদস্য থাকবেন, এবং আপিল বিভাগের বিচারপতি প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে থাকবেন। এই যে কমিটিটা কেন প্রয়োজন? কেন মনে হচ্ছে যে এই কমিটিটা প্রয়োজন? এর আগের এই যে 10 বছরের ক্ষমতা, তারপর ক্ষমতার জায়গাটায় একমত হলেন, উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারে একমত হলেন, 70 অনুচ্ছেদের ব্যাপারে একমত হলেন, কিন্তু এখন এই কমিটিটা কেন প্রয়োজন বলে মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সঞ্চালক এবং সহ আলোচক আমার প্রিয় বাবুল ভাই, এবং যারা দেখতে পাচ্ছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হচ্ছে যে এনসিসি যেটি আজকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি এটার একটু পেছনে যেতে চাই। বাংলাদেশকে আসলে এখানে স্বৈরতন্ত্র কায়েমের জন্য এবং ফ্যাসিবাদের যে উত্থান, আমরা যেটার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার রক্তের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি, আসলে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে কিন্তু 41-এর ক্ষমতা অথবা আজীবনের জন্য ক্ষমতার একটা বন্দোবস্ত কিন্তু আওয়ামী লীগ করেছিল। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের সংস্কারের জায়গাটি এই অগণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রকট হয়েছে। দুটি কারণ। একটি হচ্ছে যেহেতু একনায়কতান্ত্রিকতা এবং স্বৈরাচারের মানসিকতা দিয়েই বলা যায় রাষ্ট্র গোটাটাই পরিচালিত হয়েছে 15-16 বছরে। সুতরাং গ্রামে একটা কথা খুব প্রচলিত আছে যে ওই মানে শুনে যদি কারো মুখ পড়া যায় তাহলে সে দই দেখলেও কিন্তু ভয় পায়। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে
মানে সবাই মনে করছে যে এই স্বৈরাচার অথবা এই মানসিকতা, ফ্যাসিবাদী মানসিকতার জন্মটা না হয়। সেই জায়গা থেকেই মূলত এই এনসিসি সহ যে আলোচনাগুলো আসছে, আমি সুনির্দিষ্টভাবে এটাই জানতে চাচ্ছি, কিন্তু যে সেই এনসিসি জায়গায় নিয়ে আমরা অনেক যদি আলোচনা বলি- হয়েছে, কিন্তু এনসিসি না, এই এখন তো- স্বৈরতন্ত্র কিভাবে ঠেকাবে, কিন্তু এটি আমি জানতে চাই। প্রথম আমরা বলবো যে আসলে সব কিছুর আগে দরকার হচ্ছে মানে রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন। চমৎকার। অর্থাৎ মনের সংস্কারটা আগে দরকার। কাগজে কলমে আপনি ইন্টারনেটে সার্চ দিলেও এখন খুব যদি মনে করেন যে আমি এইরকম একটা চমৎকার প্রপোজাল পেতে চাই, এগুলো নেটে সার্চ দিলে পাওয়া যায়। মানসিকতার সংস্কার সুতরাং- কিন্তু আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি, না হলে সুতরাং- আপনারা এক সুতরাং টেবিলে এই- বসতেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি সবসময় আশাবাদীদের দলে থাকতে চাই। সেটি হচ্ছে যে আসলে 163টা মানে পর্যায়ে বা আমরা নিয়ে আসা হয়েছে, সেখানে এসে প্রায় শতাধিকের উপরেই দলগুলো কিন্তু তাদের একমত হওয়ার জায়গায় কিন্তু পৌঁছে গেছে। এখন এখানে এসে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য যেই বিষয়গুলো, যেমন প্রেসিডেন্ট, বিচারপতি, এগুলোর পর্যায়ে আমাদের বক্তব্য ছিল, এরপরে 3 বাহিনীর ব্যাপারে বক্তব্য ছিল, সেই জায়গাগুলো কিন্তু আলাপ আলোচনা করে অনেক দূর কিন্তু আমরা কাছাকাছি পুষতে পেরেছি। সুতরাং আলী রিয়াজ সাহেব আজকে হয়তো ওনার, যেহেতু উনি মিটিংটা অপারেট করেন, আর করার কারণে হয়তো একটা হতাশা ওনার জন্ম নিয়েছে কিনা আমি জানি না। আমি এই জায়গার মধ্যে আশাবাদী হতে চাই। দ্বিতীয়, আমি যেটা মনে করি যে হ্যাঁ, আমাদের সংস্কার হতে হবে, এটা সবাই মনে করে। আমি এক্ষেত্রে মানে মনে করি না যে আসলে কোনো দল, আমরা এটা বলি যে এটা যদি আমাদেরকে এভাবে বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে, না, আমাদের সমন্বিত আলোচনার ভিত্তিতেই যেটা আমরা সবাই একমত হব সেটাই কিন্তু একটা দলিল হিসাবে হবে। আর বাকিগুলোর জন্য কিন্তু আমরা গণভোটের ব্যবস্থা কিন্তু না, হতে ঠিক আছে পারে। ডক্টর রেজাউল, আমি শহীদুল ইসলাম বাবুলের কাছে যাব যে এনসিসিতে তাদের আপত্তি কেন, এই প্রশ্নটা করার আগে আমাকে এই সুনির্দিষ্ট এই প্রশ্নটি জানতে চাই যে আপনাদের দলের থেকে এবং মানে মোট কথা বিএনপি ছাড়া, বিএনপির সাথে 12 দল এবং কয়েকটি দল ছাড়া অধিকাংশরাই এই এনসিসির পক্ষে অবস্থান নিয়েছেন। Exactly. আমি নিশ্চয়ই আপনাদের যুক্তি রয়েছে এনসিসি কেন দরকার, এটি আমি জানতে চাচ্ছি যে আপনার দলের অবস্থান থেকে আপনাদের যুক্তি কেন, যে এনসিসি আসলে কি করবে, কেন এই অবস্থানটি দরকার। না, এই যে একটু উদাহরণও যদি দেওয়া যায়। এনসিসির আলোচনাটা আসলে মূলত প্রকট হচ্ছে এই জন্য যে আপনি বিগত দিনের বিচার ব্যবস্থা যদি আপনি বলেন, আপনি যদি আমাদের নির্বাচন কমিশন, আজকে তো এটা সবচেয়ে বড় এক্সাম্পল, আপনি যেটা বলছেন একটা উদাহরণ। এই যে নির্বাচন কমিশনের 3 জন কিন্তু প্রধানের বিরুদ্ধে মামলায় অলরেডি সম্ভবত 2 জনেই কারারুদ্ধ হয়েছেন এবং তিনি অ্যারেস্ট হচ্ছেন। এবং আপনি দেখেন যে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে আসলে এই অবস্থার মধ্যে কিন্তু কারো পক্ষেই কিন্তু এরকম নির্বাচন করা সম্ভব না। তার মানে হচ্ছে এই যে একটা মাইট ইজ রাইট, যেন তেন পদ্ধতি, এবং আপনি দেখেন যে বিগত দিনের যেই আমাদের এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিটা হয়েছে, এখানে কি কেউ সাহস করে, আজকে অনেক কথা বলছে, সাহস করে একজন লোককে কি আপনি পেয়েছেন? নির্বাচন কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হবে অথবা অন্যান্য সাংবিধানিক যে বা সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে যা নিয়োগ দেওয়া হবে, এই নিয়োগটা যাতে নিরপেক্ষভাবে এবং এই যে একনায়কতান্ত্রিকতার অথবা সৌরতান্ত্রিকতা যেটাই আমরা বলি, ওয়ান ম্যান শোয়িং লিডারশিপ, এই জায়গাটার যাতে উত্থানটা আমরা ঠিক আছে। ওকে, আমি একটি সিকোয়েন্স তৈরি করতে চাই। যদি কাজী হাবিবুল আওয়াল ওই সময় নির্বাচন পরিচালিত করার বিষয়ে অপারগতা জানিয়ে পদত্যাগ করতেন, সেটা তো ছিল না, সেটা কি কোনো সংবিধানে নিষেধ ছিল? বা কে এম নুরুল হুদা, ওনারা কিন্তু কেউ পদত্যাগ করেননি। তাহলে আপনি ধরেন এই এনসিসির মাধ্যমে একজনকে নিয়োগ দিলেন, কিন্তু সে তাতে কি হলো, সে তখনকার প্রধানমন্ত্রীর কথাই শুনে গেলেন। দেখুন, এখানে কিন্তু এই যে আমাদের একক ক্ষমতার জায়গাটাই তৈরি করা হয়েছে, অর্থাৎ যেটা নিয়ে আজকের ডিবেট হচ্ছে, অর্থাৎ একজনেই সকল ক্ষমতার জায়গা তৈরি করেছে। সুতরাং সেই জায়গায় আপনি দেখেন আমাদের
প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও যদি দেখেন, আপনি আমাদের ইন্ডিয়াও যদি দেখেন, এখানে কিন্তু নির্বাচন কমিশন, এখানে কিন্তু প্রধান বিচারপতি, বিচার ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের থেকে অনেক অনেক স্ট্রং। আপনি দেখেন যে গোটা নির্বাহী একদিকে, কিন্তু প্রধান বিচারপতি বসে কিন্তু রায় দিচ্ছে আরেকদিকে। কিন্তু আমাদের এখানে বিচারপতি যিনি যদি কারো পক্ষে রায় দেন, তাহলে তিনি দেশে থাকতে পারেন না। তিনি যদি পদত্যাগ করেন, তাহলে তার বিরুদ্ধে পরের দিন দুদকের কিন্তু মামলা অনুসন্ধান শুরু হয়ে যায়। সুতরাং এই যে ব্যালেন্সটা কিন্তু ইমব্যালেন্সড একটা অবস্থা তৈরি। আমার কথা হলো যে শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসবো। এটি একদমই পরিষ্কার যে এই যে কে এম নুরুল হুদা নিয়োগ পেয়েছেন, তারা পুরোপুরি ভাবে তৎকালীন সরকারের হয়ে কাজ করেছেন। কাজী হাবিবুল আওয়ালও মাঝে মাঝে দু একটি কথা বলেছেন, মনে আছে যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যান, বা সে তো এখনো পুরোপুরি মারা যায়নি, এ ধরনের কিছু কথা উনি বলেছেন। আর রাকিবউদ্দিন যিনি ছিলেন তার আগের মানে প্রথম যে 2014 সালে, সেখানে তো রকিবুল হুদা, উনিও হুদা কমিশন হিসেবে পরিচিত, তিনি তো করেছেনই। আমার কথা হলো যে আপনারা সবকিছুই কিন্তু এই যে 10 বছরের প্রধানমন্ত্রীর ক্ষমতা, এটিও মানলেন। এই যে এনসিসি একটি কাউন্সিল তারা করতে চাচ্ছে, এই জায়গাতে আপত্তি কেন? কি এমন বিষয় যেটি মানলে কতটা বিএনপির ভয় কোথায়? বিএনপির ভয় কোথায়? তার আগে আমি বলি, ওই যে রেজাউল ভাই যেটা বলল, পাকিস্তান রাষ্ট্রে, ভারত রাষ্ট্রে, সেখানে এনসিসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বিচারপতিকে, তাহলে তাদের ওখানে কেন তারা ফাংশন করতে পারে, আমার এখানে কেন ফাংশন? আপনি সমস্যাটার গোড়ায় না গিয়ে আপনি যে আগা ধরে টানাটানি করেন, আপনি যে আইনি যাকে যেভাবে নিয়োগ দেন, প্রধান বিচারপতি যে আচরণ করেছে, সে কি সাংবিধানিকভাবে সে আচরণ করতে পারে? বা প্রধান নির্বাচন কমিশনার যে আচরণ করেছে, সংবিধান তাকে কিছু ক্ষমতা দিয়েছে না? সেই ক্ষমতাটা কি তিনি ব্যবহার করেছেন? করেন নাই। কারণ তিনি নিজে স্বপ্নদিত হয়ে করেছেন হয়তোবা, অথবা সমাজ রাষ্ট্রের যে পচন, সেই পচন তাকেও আঘাত করেছে। গোটা রাষ্ট্রের যে পচন, গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, জবাবদিহিতা যদি থাকে, ফ্রিডম অফ প্রেস যদি থাকে, মানবাধিকার যদি থাকে, তাহলে আপনি আইন দিয়ে সবসময়, বাংলাদেশের আইনে কি আছে রাতের বেলায় ভোট হয়? সংবিধানে আছে? হয়েছে তো, হ্যাঁ? এবং সেটাকে মোড়ক দেওয়া হয়েছে, গণতন্ত্রের মোড়ক। এটাই হচ্ছে। সেই জন্য বলছি যে গোটা সমাজ রাষ্ট্রের পতনকে রোধ না করে শুধু আইনের মোড়কে সবকিছু আপনি বেঁধে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এই জন্য একটা সামাজিক বিপ্লব লাগে। আপনি বিএনপিকে সব হাত পা বেঁধে দেওয়ার জন্য যত আয়োজন করেছেন, হ্যাঁ, শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে, আমরা মনে করছি এখন দেখে শুনে একটা সেটেল বিষয়, ম্যাক্সিমাম বিষয় সেটেল। আমি মনে করি বাংলাদেশের সংস্কার, আচ্ছা বলেন, আপনি যদি বাংলাদেশের জন্য সংস্কার করতে চান, মানুষের জন্য, নিপীড়িত মানে বুভুক্ষ, মানে একেবারে শেকড়ের মানুষের জন্য, তাহলে তো আপনাকে সর্বাগ্রে করা উচিত ছিল কৃষি সংস্কার কমিশন। আপনি করেছেন? বাংলাদেশের কৃষকরা হাড় ভাঙা, প্রত্যেক কৃষক প্রত্যেক বছর তার 10 বিঘা জমি আছে, পরের বছর তার 1 বিঘা থাকে না, বিক্রি করে সংসার চালাইতে হয়। আপনার কোনো চিন্তা আছে? আপনি তো জনদরদী, আপনি তো দেশের কল্যাণ করছেন, আপনি তো মানুষকে নিয়ে ভাবছেন, মানুষের কথাই বলছেন। বাংলাদেশের শিক্ষা সবচাইতে একটা বিশৃঙ্খল একটা সেক্টর। আপনি আপনার গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়, আপনি সেটা রিবিল্ড করতে পারেন, রেস্টোর করতে পারেন, পারেন তো একটা না এক সময় না একটা সময়। আপনার ইকোনমি যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেটা আপনি একটা সময় রিকভার করতে পারবেন। কিন্তু আপনার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায়, জিপিএ 5 একটা প্রজন্ম যদি বছরের পর বছর তৈরি হতে থাকে, সেটা আপনি কিভাবে আপনি কভার করবেন? বা সেটা আপনি কি, আমি কেন বলছি এই কথাটা, আপনি যে সংস্কারের কথা বলা হচ্ছে, তো সংস্কার তো মানুষের কথাই বলছেন। আমার এই যে 3-4 ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে এই সংস্কার কমিশন তৈরি হয়েছে? হয়নি তো। তাহলে আমি কিভাবে মনে করব যে আপনি জাতি রাষ্ট্রের কথা মাথায় রেখে এগুলো কেন বিএনপিকে বেঁধে দেওয়ার জন্য কেন আপনি করছেন না? একটু শহীদুল ইসলাম বাবুল, আবার আরেকটি বিষয় জানতে চাই, যে সেটি হলো যে আমি নিজেও এটা পড়ছিলাম আর বলছিলাম যে প্রধানমন্ত্রী যদি আপনি নিয়োগই দেন, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পৃথিবীর, যদি আমেরিকার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, সেখানে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, তিনি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এটি হলো সরকারের কর্মপন্থা যাতে গতিশীল হয়। আমি একটু জানতে চাই যে বিএনপি নিশ্চয়ই সুনির্দিষ্ট কারণে এই এনসিসির বিরোধিতা করছে, এই বিষয়টি জানতে চাই। এই সুনির্দিষ্ট কারণগুলো কি, এই যুক্তিটা? না শোনেন, এখন যেভাবে যে একটা অস্থির সময় চলতেছে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রে, হ্যাঁ, একটা নৈরাজ্য, একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আমরা মনে করছি যে আপনি
সরকারের ক্ষমতা যদি সংকুচিত করতেই থাকেন তাহলে সরকারের কোথাও নিয়ন্ত্রণ থাকবে না। একটা ভঙ্গুর সরকার ব্যবস্থা বাংলাদেশে তৈরি হতে পারে। হ্যাঁ, আমি যেটা বলছি যে গণতান্ত্রিক যে কাঠামো বিধি ব্যবস্থা সেটাকে শক্তিশালী রাখবার জন্য এনসিপি শুধু এটা আপনি করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, অনেক সংস্কার বাংলাদেশের ইতিহাসেই নজিরবিহীন এই সংস্কারগুলো। আপনার উচ্চ কক্ষের বিষয়ে আমরা একমত হয়েছি সংসদে, এটাও নতুন ব্যাপার। আপনার নারী সংসদ 100 করেছে, এটা আগে তো অন্যগুলো বলেইছি, এইগুলো আমরা একমত হয়েছি। এখন সব বিষয়ে সব রাজনীতি একমত হবে এইটা তো আপনি আশা করতে পারেন না। আমরা দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে। আমরা 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমাদের আজকের বিষয় জুলাই অভ্যুত্থান অর্জন কতটা। জুলাই সনদের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে আলী রিয়াদ সাহেব আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি বেশ শঙ্কাই প্রকাশ করলেন এবং এই জুলাই সনদগুলো এই ঐকমত্য কমিশনে আপনাদের যে আলোচনা হচ্ছে সেই আলোচনার উপর ভিত্তি করেই হবে। আমরা এনসিসি নিয়ে আলোচনা করছিলাম। আমি জানি ঐকমত্য কমিশনে যেরকম কোনো ফলাফল আসলো না, আমাদের আলোচনায়ও আমরা শেষ পর্যন্ত কোনো ফলাফল আসতে পারিনি প্রথম মার্ধে। আমি আরেকটি বিষয় কথা বলতে চাই, সেটি হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিটা আলোচনায় আসছে, কিন্তু সাধারণ জনগণ এখনও অতটা বুঝতে পেরেছে কিনা আমি জানি না। আমি বুঝলাম যে সমান একটা আনুপাতিক হারে নির্বাচন। আমি একটু জানতে চাই ডক্টর রেজাউল করিমের কাছে, পিআর পদ্ধতিতে নির্বাচনটি আসলে কিভাবে হবে। এটি এর আগেও জানতে চেয়েছি, এখনও জানতে চাচ্ছি যে খুব সংক্ষেপে যদি বলেন যে পিআর পদ্ধতিতে সাধারণ মানুষ কিভাবে ভোট দিবে, কি চিন্তা করবে তারা। ধন্যবাদ। আসলে পিআর পদ্ধতিটা হচ্ছে যে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশন, এটার মধ্যে পৃথিবীর 85টা রাষ্ট্রে কিন্তু এই পিআর পদ্ধতিতে ইলেকশন পদ্ধতি আছে এবং আপনার পৃথিবীতে আপনার 130টা দেশে পিআর ইলেকশন সিস্টেম, অর্থাৎ সেখানে প্যারালাল ভোটিং আরেকটা পদ্ধতি এর সাথে যুক্ত আছে, যে মিসিং সিস্টেমটা। সেই জায়গায় এসে এর আগে আপনি যেটা বলেছেন যে এটা এখনো মানুষ বুঝে না, এটাই সত্য। কিন্তু এটাও বাস্তব। বাংলাদেশের এই যে কেয়ারটেকার কাল পরিস্থিতি বিবেচনায় আমরা কি পিআর পদ্ধতিতে যাওয়ার মতো প্রস্তুত কিনা? আমি সেটা বলছি যে কেয়ারটেকার সরকারও কিন্তু একসময় কেউ বুঝতো না। আমরা সবার আগে যখন এটা প্রস্তাবনা দিই তখন এটা নিয়ে অনেক আলোচনা ছিল যে এটা কীরকম, কীভাবে হবে। আজকে বাংলাদেশের মনে হয় একটা ইস্যুতে বাংলাদেশের সব রাজনৈতিক দল হয়তো আগ পরে মিলিয়ে সবাই একমত হয়েছে যে কেয়ারটেকার সরকার। সুতরাং সেটা এখন খুবই পপুলার এবং তার ভিত্তিতেই সব রাজনৈতিক দল এবং যতগুলো কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, এটা সবাই দাবি করে এখন পর্যন্ত কম্পারেটিভলি বেটার। সেই জায়গায় এসে এখন যেই পিআর পদ্ধতির ইলেকশন, এটাও কিন্তু সবাই এখনও বুঝতেছে না। কিন্তু এটা বাংলাদেশের গতকালকে আপনি যদি ধরেন, বাংলাদেশের যে বড় একটা ইসলামিক রাজনৈতিক দল তারা কিন্তু সমাবেশ করেছে। সেখানে কিন্তু অধিকাংশ অর্থাৎ যারাই ওখানে গিয়েছেন, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল, নুরু সাহেব, তার আরও অন্যান্য যারা গণ অধিকার পরিষদ, এনসিপি, সবাই কিন্তু পিআরের কথা বলেছে। এখন এই পদ্ধতিটা খুবই পরিষ্কার যে বাংলাদেশে আজকে যে কালো টাকার প্রভাব, একজনকে নির্বাচিত করার জন্য যে তার সকল শক্তির প্রয়োগ, এবং বাংলাদেশের যে ছোট রাজনৈতিক দলগুলো যেগুলোকে আমরা বলি, যারা আসলে বরাবরেই কিন্তু কারো সাথে যুক্ত হওয়া ছাড়া তার সংসদে আসার কোনো সুযোগ থাকে না, সেখানে প্রত্যেক রাজনৈতিক দলগুলোই তাদের সারা দেশের জনসংখ্যার সমর্থনের বেঁধে সে কিন্তু তার আনুপাতিক হারে সে এমপি পাবে। এখন এটি কিভাবে হবে? এখানে বলা হচ্ছে যে তাহলে আমার এমপিকে, না, আমার এমপিকে খুবই সহজ। বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো তারা তাদের সংখ্যা প্রকাশ করবে, অর্থাৎ তাদের যদি তারা সবচেয়ে কম পায় তাহলে কোন 2 জন, কোন 3 জন, এইভাবে করে উপর থেকে তারা সেটা দেবে। সুতরাং সেই জায়গায় এসে এটার কোনো অসুবিধা নেই যে তাদের প্রতিনিধিত্ব করবে কে। আর এতে যেটা সুবিধার জায়গাটা তৈরি হবে সেটি হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের সংসদে যাওয়ার সুযোগ হবে, প্রতিনিধিত্বের সুযোগ থাকবে এবং প্রত্যেকটি জায়গা থেকেই আপনার সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগটা তৈরি হবে। আমরা মনে করি এই পদ্ধতিটা বাংলাদেশে হয়তো যারা এখন মনে করেন যে
ক্ষমতায় কাউকে ঠেকাবার জন্য এই পদ্ধতি না, আমরা এটা মনে করি না। হয়তো এটা কবে হবে এটা অলমাইটি নোজ দ্যাট বেটার, কিন্তু এটা একটা পপুলার পদ্ধতি এবং এটা এক সময় না এক সময় কিন্তু বাংলাদেশে কিন্তু এই পদ্ধতি চালু হবে। এখন আপনি হয়তো এখন মনে করছেন যে আপনার ক্ষমতায় যাওয়ার জন্য কেউ ব্যারিকেড দিচ্ছে না, এটা আমরা মনে করি না। বরং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, বিএনপি ব্যতীত বাংলাদেশের বিষয়টা কি এরকম যে অধিকাংশ সকলেই রাজনৈতিক যাতে দলই কিন্তু ক্ষমতায় যেতে পারে সেই জন্য আপনারা এটা করতে চাচ্ছেন? বাংলাদেশের অর্থাৎ এই যে আমাদের দেশের মানুষ আপনি কি মনে বললেন করে যে না বেশিরভাগ রাজনৈতিক দল তাহলে সংসদে এই যেতে যে পারবে। আপনি ভোট দেওয়ার সময় কি ভাবেন, আপনি ভোট দেওয়ার সময় ভাবেন হচ্ছে যে আমার ভোটটা পৌঁছে যাবে, অর্থাৎ আমি যাকে ভোট দিচ্ছি সে যদি ইলেক্টেড না হয় তাহলে আমার ভোটটা পৌঁছে যাবে, এইটাই কিন্তু মনে করে। কিন্তু এই পিআর পদ্ধতিতে বাংলাদেশের কোনো মানুষ কিন্তু আর মনে করবে না যে আমার ভোটটা পৌঁছে যাবে, বরং আমি যে দলকে সমর্থন করব সেই দলে কিন্তু অধিকাংশ সংখ্যা নিয়ে কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগটি পাবে। এবং এই যে মানে একটা সরকারকে উপড়ে ফেলার যে পদ্ধতিটা, এটাও কিন্তু এর মাধ্যমে কিন্তু বন্ধ হবে। জি। এরপরে কালো টাকার যে প্রভাব, অর্থাৎ আমাকে জি, বুঝতে সকল পেরেছি। শক্তি খাটিয়ে আমি এখানে টিকতেই হবে, শহীদুল ইসলাম এই বাবুলের জায়গা কাছে থেকেও যেতে চাই। কিন্তু জাতিমুক্তি পাবে। বিএনপি যেহেতু ডেমোক্রেসির কথাই বলে এবং বিএনপি সবচেয়ে বেশি এই গণতন্ত্রের জন্য তার সবচেয়ে বেশি স্যাক্রিফাইস, তো পিআর পদ্ধতিতে যে কথা উনি বললেন সেখানে যে এটা বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দলের যাতে প্রতিনিধিত্ব থাকে সেই জায়গাটি তারা নিশ্চিত করতে যাচ্ছেন। এখানে বিএনপির আপত্তিটা কোথায়? না, প্রথম আপত্তি হলো যে পদ্ধতির কথা বলছেন এই পদ্ধতির সাথে বাংলাদেশ পরিচিত না। আমার ধারণা বাংলাদেশের 80%, 90%, 95% মানুষ এখনো জানে না যে পিআর পদ্ধতিটা কি। ফার্স্ট অফ অল এটা, হ্যাঁ, এবং যুগ যুগ ধরে আমাদের যে একটা মানে ভোটের বাস্তবতা ব্যবস্থা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সমস্ত জায়গায়, ক্লাব, সমাজ সমিতি, মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় সেই পদ্ধতির বাইরে আপনি এখন পিআর পদ্ধতির কথা বলছেন। এটা হঠাৎ করেই আপনি এর জন্য গ্রাউন্ড ওয়ার্ক লাগে, এর জন্য জনমত তৈরি করা লাগে, এর জন্য এর জন্য ব্র্যান্ডিং করা লাগে। সেই ব্র্যান্ডিংটা বাংলাদেশ প্রস্তুত না এই সময়ের জন্য। এখন এই নির্বাচন এই 7 মাসের বা 5 মাসের 6 মাস পরে হবে, সেই সময়ের জন্য এটা উপযোগী না। দ্বিতীয় অবস্থা হলো আপনি পৃথিবীর কতটা দেশে আছে আমি জানি না, কিন্তু আমাদের উপমহাদেশের একটা, যারা আমাদের তৃতীয় বিশ্বের দেশ, একটা দেশে এই পদ্ধতি নাই। ইভেন পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা যেখানেই বলেন, কোথাও, নেপাল, কোথাও এটা নাই। হ্যাঁ, তো আপনি উন্নত বিশ্বে আমেরিকায় কি আছে সেই আমেরিকার বাস্তবতা আর আমার বাস্তবতার সাথে আপনি যদি মিলান, সেটা একটা ভুল বাস্তব ব্যাখ্যা হয়ে যাবে। স্ক্যান্ডিনেভিয়ান অধিকাংশ কান্ট্রিতে আছে, নিউজিল্যান্ডে আছে, ইউরোপে, হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ান হতে পারে। দেশগুলোতে হ্যাঁ, তাদের শাসন ব্যবস্থা, তাদের ধরন, তাদের সামাজিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমাদের থেকে। হ্যাঁ, ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তারাও কিন্তু এটা এখন চিন্তা করতে পারে নাই। হ্যাঁ, তো এখন আসেন কালো টাকার যে প্রভাব, আমি মনে করছি, আমার ভাই বলল যে এটা কালো টাকার প্রভাব বাড়বে। আমরা এটা দেখেছি, আপনি তৃণমূলকে বা শেকড়কে, মানুষকে ক্ষমতায়িত করছেন না, কিন্তু এর মাধ্যমে একটা দলকে, দলের শীর্ষ নেতৃত্বকে আপনি ক্ষমতায়িত করছেন। এমপি কে হবে, হ্যাঁ, তবু তো দল দায়বদ্ধ থাকে যে একটা এলাকায় একটা ভালো ক্যান্ডিডেট দিতে হবে, মানুষ যাকে চায়, এই চিন্তা একটা দলের কিন্তু থাকে। এই পদ্ধতিতে কিন্তু সেই চিন্তা মানুষের থাকছে না। দল ইচ্ছা করলে একটা মানে কি জঙ্গি, সন্ত্রাসী, দুর্বৃত্ত, দস্যুকেও কিন্তু এমপি বানাই দিতে পারে এই পদ্ধতির মধ্য দিয়ে, মানুষ তাকে গ্রহণ করুক বা না করুক। এই ঘটনা হয়েছে, আপনি বিগত দিনে দেখেছেন না, এরশাদ 2-3টে মহিলা এমপি পাইতো ভাগে, সে দেশে ডাক উঠে বিক্রি করতো বাজারে। তো এই পদ্ধতি তো সেই পদ্ধতি। আপনি একবার বলছেন যে দলের উপরের ক্ষমতাকে হ্রাস করতে হবে, তৃণমূলে পৌঁছাইতে হবে, এই পদ্ধতি তো আপনি উপরের ক্ষমতাকে আরও বৃদ্ধি করছেন, 3 গুণ 4 গুণ বৃদ্ধি করছেন, সমস্ত ক্ষমতা তার হাতে দিচ্ছেন। আর একটা বিষয়, মানুষ, আমরা যে এলাকায় একজন অভিভাবক মনে করি, একজন ভালো মানুষ চিন্তা করি যে আমি এই মানুষটাকে ভোট দিতে চাই। আপনারা একসময় বলছেন যে মার্কা দেখে ভোট দিয়েন না, ব্যক্তি দেখে ভোট দেন, এই কথাও তো বলি আমরা, এই ভাইরাও বলে ম্যাক্সিমাম সময় যে ভালো মানুষ দেখে আপনারা ভোট দিবেন। তো এই ভালো মানুষ দেখে ভোট দেওয়ার আপনার সুযোগ আর কোথায় থাকলো? আপনার তো দলকেই ভোট দেওয়া লাগতেছে, দলের উচ্চ মহলকেই ভোট দেওয়া লাগতেছে, শীর্ষ নেতাকেই ভোট দেওয়া লাগছে। একজন মানুষের কাছে আমরা যাইতাম যার জব দিতে থাকতো আমার কাছে, আমার ভোটের জন্য আমার কাছে আসছে, আমার বাড়িতে আসছে, তার কাছে আমি একটা বিচার দিতে যাইতে পারতাম, তার কাছে আমি আমার রাস্তার কথা বলতে যাইতে পারতাম, তার কাছে আমার এলাকার সামাজিক কর্মসংস্থানের জন্য আমি যাইতে পারতাম। তো এখন আর তার কোথায় জবাব দিতে থাকবে? জবাব দিতে থাকবে উপরের নেতার। উপরের নেতাকে আপনি পাবেন খুঁজে? প্রত্যক্ষভাবে মানুষের সাথে যে যোগাযোগ যাদের, সেই নেতাকে যদি আপনি এমপি না দিয়ে আমার এলাকাতে আপনারাও এমপি বানাই দিতে পারে দলের হাতে আপনি ক্ষমতা দিয়ে দিলেন। সেই জন্য আমরা বলছি এই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে এখন তৈরি হয়নি, হয়তো হতে পারে কখনো।
ডক্টর রেজাউল করিম, শহীদুল ইসলাম বাবুল বললেন এই কথাটি, আপনার কি মনে হয় যে কথাটি আমি আবারও আপনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের যেই বাস্তবতায় আপনারা বলছেন এখানে এই পিআর পদ্ধতির ক্ষেত্রে আপনাদের অবজারভেশন কি, আপনাদের এক্সামিনেশন কি, আসলে কিভাবে সম্ভব এটি? না, এটা তো এখন এক্সাম হয়নি। এটা আমরা যেটা বাবুল ভাইয়ের সাথে দুটো বিষয়ে আমি একমত আর দুইটাতে দ্বিমত পোষণ করি। একটা হচ্ছে যে বাবুল ভাই এটা বলেছেন যে এটা পৃথিবীর, আপনিও বলেছেন যে এটা উন্নত রাষ্ট্রগুলোতে আছে, সুতরাং পদ্ধতিটা নো ডাউট তারা কিন্তু খুব খারাপ পদ্ধতি কোনো নেয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দল খারাপ লোককে করবে, এই কথাটা তো না, অর্থাৎ ইলেকশনের আগেই তার দল কারা কারা এইখানে প্রতিনিধিত্ব করবে সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। সুতরাং এখানে জঙ্গি খারাপ লোক এটা সেটা যেটা বাবুল ভাই বললেন এটা মিস কোড, কিন্তু এটা না, বরং তাকে তো আগে প্রকাশ করতে হবে যে এই লোকগুলোই কিন্তু আমার প্রতিনিধিত্ব করবে, দুনিয়াবাসী, আপনারা বাংলাদেশ, আপনারা পিপল, আপনারা ভোট দেবে। সুতরাং এই লোকের তাদের সামগ্রিক অবস্থা দেখেই মানুষ কিন্তু সেই জায়গায় তাদের প্রতিনিধিত্বের জন্য করবে। হ্যাঁ, নো ডাউট এটা যেহেতু একটা নতুন আইডিয়া, এটা নিয়ে আলোচনা হবে, ডিবেট হবে, কিন্তু বাংলাদেশের খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হয়, আমি যতদূর রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার জানাশোনা, তার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে পিআর পদ্ধতিটা কিন্তু পপুলারিটি অর্জন করতেছে। এটা আপনি হয়তো স্বীকার করেন অথবা না করেন, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। গতকালকে আপনি যেটা আমি বলেছি সরোয়ার্দী উদ্যানে সব রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে এবং সময়ের ব্যবধানে এই মতামতের সংখ্যা আরও বাড়বে। আমাকে একটু আগে আমি যমুনা টিভিতে গিয়েছিলাম, তারা বলছে যে তাহলে কি বিএনপির বিরুদ্ধে একটা জোট হচ্ছে? আমি বলছি যে না, জোট হচ্ছে কি না তা জানি না, কিন্তু এই পদ্ধতির ভিত্তিতে অন্যান্য সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, নো ডাউট। আমি সমাবেশের বিষয়ে কথা বলবো এই নিয়ে, আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আবারও 1 মিনিটের বিরতি, 1 মিনিট পরেই আবার আলোচনায় যুক্ত হব। মির্জাপুর জিরাওয়ারে আমাদের আলোচনা চলছিল জুলাই অভ্যুত্থানের অর্জন কতটা। এই অর্জনের কথাতে আমরা আসবো, তার আগে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। পিআর পদ্ধতিতেও আমরা শেষ পর্যন্ত এক হতে পারলাম না, তারপরেও আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমি গতকালকের যে সমাবেশ, এই সমাবেশ নিয়ে শহীদুল ইসলাম বাবুলের কাছে জানতে চাই, সেখানে বিএনপি ছাড়া সব দলই ছিল। হ্যাঁ, বিএনপি ছাড়া সব দল বলতে আমি যেটা বুঝাচ্ছি যে এখন যারা অ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ যেটাই বলেন, এরকমের অধিকাংশ দল ছিল। হিন্দু মহাজোটের একজন প্রতিনিধি ছিলেন, এমনকি নির্মল রোজারিও, যিনি একটা সময় আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অধিকাংশ সময় থাকতেন, তিনিও ছিলেন। এবং জামাতের প্রতিনিধিত্ব ছিল, এনসিপির প্রতিনিধিত্ব ছিল, এবং প্রত্যেকেই পিআর পদ্ধতির কথাও বলছিলেন এবং বিভিন্ন কথা বলছিলেন। আমি জানতে চাই, এই যে এক ধরনের রাজনৈতিক মোর্চা গঠন হচ্ছে, এই জায়গাতে আপনারা কতটা হুমকির মুখে পড়ছেন? আপনারা এটাকে আমরা পজিটিভলি দেখছি। বাংলাদেশে নির্বাচনের আগে আমরা নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করি। দুর্ভাগ্যজনক হলো কি, আওয়ামী লীগের বিদায়ের পরে বিএনপির দুর্ভাগ্য, একটা মানে কার্যকর বিরোধী দল বা প্রতিপক্ষ মানুষ মনে করছে না যে বিএনপিকে বিট করার মতো হয়। কি, নির্বাচনটা একটা উইন উইন সিচুয়েশন না থাকলে না, সেই নির্বাচন মানুষেরও আগ্রহ কম থাকে এবং সেই নির্বাচন করেও মজা হয় না, এটা সত্য। কিন্তু হ্যাঁ, তো এখন ধরেন অনেকে বলছে আপনাদের মধ্যে যে সরকার কী হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু বিরোধী দল কী হবে, কীভাবে হবে, এটা এখনো অনিশ্চিত বা বোঝা যাচ্ছে না, এই তো বাস্তবতা। তো এখন গতকালের সমাবেশ যেটা হয়েছে ছিল ইসলামী আন্দোলনের বোধহয় চরমনায়, ওনাদের সমাবেশে সেখানে অনেক নেতারা গিয়েছেন। ওই যে পিআর পদ্ধতি, এই যে গোবিন্দ প্রামাণিক, হ্যাঁ, কি হিন্দু মহাজোট, আমি নিশ্চিত যে গোবিন্দ প্রামাণিক যদি নির্বাচন করে তার ভোট দেওয়ার অভাবের লোক হবেন না। হয়তো সে এমপি কোনো জায়গার থেকে ডাইরেক্ট জিততে পারবে না, আপনি দেখবেন যে শুধু সেই আরএসএস সমর্থন করার মতো লোকও এখানে পাবেন আপনি, তারাও 2-4 জন এমপি হয়ে বাংলাদেশের পার্লামেন্টে চলে যেতে পারবে, আমি নিশ্চিত। সুবিধা কি আর অসুবিধা কি আপনারা বিবেচনা করে দেখবেন, হিসাব করে দেখবেন। হ্যাঁ, টুকায় যদি 300 সিটে ভোট হিসাব করেন, 2টা সিট পাওয়া যাবে না আরএসএস, বা বেশিও পাইতে পারে আরএসএস সমর্থকের গোষ্ঠী। সেই জন্য বলছি, গতকালকের সমাবেশ নিয়ে আমাদের কোনো নাই। ইসলামী রাজনীতিতে জোট হবে বা কি বলে ঐক্য হবে, এটা বাংলাদেশের নির্বাচনের আগে ম্যাক্সিমাম হয়ে যায়। কিন্তু আমার কথা হলো, এই যে আপনি যে নির্মল রোজারিওর কথা বললেন, তার ভূমিকা কি, সে কীভাবে ওইখানে গেল, এই বিষয়টা কিন্তু
আপনাকে ভাবতে হবে। যেহেতু ইসলামী সাধারণ এখানে ম্যাক্সিমাম আমি ইসলামী ধর্মীয় রাজনৈতিক দলের লোকজন এখানে বেশি ছিল, সেই জন্য গোবিন্দ প্রামাণিককে আনা হয়েছে সেটাকে আবার অন্য রূপ দেবার জন্য। এটা একটা দিক। আর একটা দিক যেটা রয়েছে যে ইসলামী আন্দোলন বিগত 15 বছর তার হিস্ট্রি, তার ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, এই 15 বছর ব্যাপী এই ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, ফুয়েল জুগিয়েছে। তাদের পক্ষে নোংরাভাবে মানে কি বলে একেবারে খুল্লামভাবে দালালি করেছে। তাহলে জাতীয় পার্টি কেন আসতে পারবে না? বা আওয়ামী লীগ কিন্তু তারা যদি কিন্তু আসে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করেছে কঠোরভাবে আওয়ামী লীগের বিরোধিতা করেছে। সেই নির্বাচন করেছে, ওই নির্যাতিত নির্বাচনের হয়েছে। দাওয়াটাও ছিল তারাও একটা কিন্তু নির্যাতিত। বিশ্বাসঘাতকতা। ওই নির্বাচনের যাওয়াটাও ছিল একটা বিশ্বাসঘাত। 86 সালের নির্বাচনে যেমন আওয়ামী লীগের নেত্রী ঘোষণা দিলেন এরশাদের অধীনে যিনি নির্বাচনে যাবেন, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে গণেশ উল্টে উনি নির্বাচনে, আবার নির্বাচনে যখন এরশাদ সবকিছু নিয়ে গেল তখন আবার এরশাদের গালাগালি শুরু করলেন। বিএনপি কিন্তু যায়নি। ওই নির্বাচনের জন্য গিয়েছেন, নির্বাচনের আগে ওনার না যাবার প্রতিশ্রুতি ছিল, গিয়েছেন, গিয়ে ওই নির্বাচনে ওইটা দেয় নাই। ওই কি বলে হাড্ডি গুড্ডি, আপনি বিরিয়ানি কুলবাও খাইবেন, বিষয় হলো আমাকে তো হাড্ডি গুড্ডি, আপনি হাড্ডি গুড্ডি সিটাই দিবেন, হাড্ডি গুড্ডিও দেয় নাই, হ্যাঁ হাড় মাংসর, সেই জন্য আবার একটু বিগড়ে গেছে। তারপরেও আবার সরকারকে সমর্থন জুগিয়ে শক্তি জুগিয়ে তারা এই ক্ষমতা আওয়ামী লীগের প্রলম্বিত করেছে। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। জামাত যেমন মজলুম, হ্যাঁ এনসিপির তো তারা তো আন্দোলনের নেতৃত্বই দিয়েছে, বিএনপির কথা বাদই দিলাম। ইসলামী আন্দোলন সেটা না, তাদের বা জাতীয় পার্টি সেটা না। আপনি তার সাথে কতটুকু যাবেন, কতটুকু ঐক্য করবেন বা কি কতটুকু করা উচিত, আপনার ইথিক্যাল অবস্থানটা নিশ্চয়ই আপনার বিবেচনা করেছে। মানুষ সেটা বিবেচনা করছে, দেখছে। আমি ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই। শহীদুল ইসলাম বাবুল যেভাবে যে কথাগুলো বললো, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যে উদাহরণ টানলো, সেই জায়গা থেকে আপনারা কি কালকে কোনো নির্বাচনী মোর্চা বা নির্বাচনী জোটের কোনো আভাস দিলেন? আপনারা কি কোনো দলকে বা কোনো পক্ষকে রাজনীতি, এটি রাজনীতিতে হতেই পারে, কারণ আগামী নির্বাচন সামনে, সেখানে জোট হতে পারে। যেমন 4 দলীয় ঐক্য জোট খুব সফল একটি জোট হিসেবে দীর্ঘ সময় ধরে ছিল, এবং শুধুমাত্র বিএনপি এবং জামাতের ঐক্য ভাঙার জন্য বিভিন্ন কৌশল করা হয়েছে, এটি একটি ব্যাপার ছিল। তেমনি আপনারা কি এবারও কোনো ফর্মুলায় যাচ্ছেন কিনা? আর যেহেতু জামাত ইসলামী আছে, জামাত ইসলামীকে আমরা জানি যে রাজনৈতিক ক্ষেত্রে, আমি নিজে রাজনৈতিক বিটের রিপোর্টার হিসেবে, ইতিহাস হিসেবে জানি যে জামাত রাজনৈতিক খুব কৌশলে খুবই পারদর্শী। আপনাদের কি এটা কোনো কৌশল? শোনেন, এই একটু যোগ করে দেই, এই ইসলামী আন্দোলন কিছুদিন আগেও বলেছে জামাত কোনো রাজনৈতিক দল না, জামাতে ইসলাম কোনো ইসলাম নাই বলেছে, এবং জামাত যেখানে থাকবে সেখানে সব ধ্বংস হয়ে যাবে বলেছে। কিন্তু তো যাই হোক, রাজনীতি মওলানা ভাসানীর একটা কথা ছিল যে নীল নদের শেষ কথা নাই, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়। এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আগেও তাদের নাম ছিল, এখন ইসলামী আন্দোলন নাম। চরমোনায়ের পীরও একটা সময় জামাত ইসলামীকে নিয়ে এই কথা হতো। তবে আপনাদের সাধারণ সম্পাদক কালকে খুবই এই কথাটাই বলেছেন, খুব উল্লেখযোগ্য, যে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো সব এক মোর্চায় আসলো। এটিকে আপনাদের নতুন কোনো কৌশল কিনা না আগামী নির্বাচনের সামনে? বাংলাদেশের আমি প্রথম মনে করি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত সব রাজনৈতিক দলের একটা ঐক্য হয়েছে, এবং আজকে বাংলাদেশের না, আমি বাংলাদেশের জাতীয় পার্টিকে কোনো রাজনৈতিক দল মনে করি না, তারা পরগাছা, তারা এই জন্য শেষ হয়ে গেছে এবং থাকবে না। আমি মনে করি এই যে আজকে বিএনপি, জামাত ইসলামী, আমরা বিগত দিনে যে লড়াইটাই রাজপথে করেছিলাম, আজকে কেউ বলার চেষ্টা করে, একটু আগে আমি এক টকশোতে শুনে আসলাম যে ছাত্র আন্দোলন বিজয় লাভ করেছে, যে নতুনরা, না, তারা বিজয় লাভ করেনি, আমরা সকলে মিলে বিজয় লাভ করেছি। এবং অবশ্যই, এবং এর যেই বীজতলাটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তৈরি করেছে, জুলুম, নির্যাতন, দীর্ঘ সময়, গুণ কোণ, এগুলো মোকাবেলা করে করে মানুষের সেন্টিমেন্টটা একটা জায়গায় এসেছে। মাঝখানে আপনি বলতে পারেন ফাইনাল খেলাটা, গোলটা তারা দিয়েছে আমাদের ছাত্রজন, এটা আমরা প্রাউড ফিল করি। কিন্তু সেটাও যদি আবার কোনো একক রাজনৈতিক দলের কেউ মনে করে থাকে, সেটা ভুল। কারণ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এবং সবচেয়ে বেশি এখানে ছিল সাধারণ ছাত্ররা, সকলেই মিলে কিন্তু এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে। সুতরাং এটা এককভাবে কারো কোনো দাবি করার নাই, বরং আমি মনে করি আমরা জামাত ইসলামের যে পলিসিটা আমরা নিয়েছি সেটি হচ্ছে জনগণ বলুক কে কার কন্ট্রিবিউশন কতটুকু, বরং যেই দল তার ক্রেডিট নিতে যাবে সে কিন্তু এখান থেকে বাদ। আমি একটু বলতে চাই, গতকালকে যে সমাবেশটা হয়েছে, আমরা কিন্তু
ইসলামিক দলগুলো কাছাকাছি আসার জন্য যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা, আমরা এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত। এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে বাংলাদেশের ইসলামিক দলগুলো এখানে আসুক। এখানে দেখেন কতগুলো কারণ এখানে ঘটেছে। একদিকে যেমনি আওয়ামী লীগের পেশিবাদী চরিত্রের কারণে কিন্তু এখানে বিরোধী দলের প্রতি মানুষের বিরাট সহনশীলতা, সহানুভূতি, সিম্পিতি তৈরি হয়ে ইতিহাসের সবচেয়ে বড় একটা বিস্ফোরণ হয়েছে। আরেক দিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা যদি বলি বিএনপি, যারা মনে করেন যে ক্ষমতায় প্রায় চলে এসছেন অথবা এসেই গেছেন, তাহলে তাদের কর্মকাণ্ড যদি যত বেশি মানুষকে উৎকণ্ঠায় ফেলবে, বাংলাদেশের অন্য ছোট বড় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্য তত বেশি শানিত হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা চেয়েছিলাম যে এখানে চাঁদাবাজি, লুটপাট হবে না, দখলদারিত্ব হবে না, এখানে মানুষ আর জীবন দিতে হবে না। আজকে যদি আমরা বলি যে বাংলাদেশে, হয়তো বাবুল ভাই বলতে পারেন যে আমার দলের লোক খুন হয়েছে, আপনার কি, সেটা ভিন্ন কথা, কিন্তু বলুক যে রাজনৈতিক দলের তাদের আভ্যন্তরীণ ইয়েতে কত লোক নিহত হয়েছে, এইটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চায়নি। বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছে সহনশীলতা, উদারতা এবং একে অন্যের প্রতি সম্মান থাকবে। সুতরাং সেই জায়গাটা যত বেশি আমাদের এই জায়গাটি, এই ফ্যাসিবাদী আচরণ বলেন অথবা কর্মতৎপরতা বলেন অথবা সেই অন্যের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা, বিনষ্টের জায়গা বলেন, এগুলো যত বাড়বে, বাংলাদেশের ছোট, যদি আপনি বলেন যে একবারে সবচেয়ে ছোট, তাদের ঐক্য তত বেশি শানিত হবে। এবং বাংলাদেশের আজকের যেই লুটপাটতন্ত্র, সাদাবাজি তন্ত্র, যত রকম যাই হচ্ছে, ইসলামিক দলগুলোর কাছে কিন্তু মানুষ এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আপনি ইফতেজিং বলেন, নারীর অপহরণ বলেন, নির্যাতন বলেন, এগুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে যে চরমোনাইট যেই তাদের রাজনৈতিক বিরোধ আমাদের সাথে কিছু এটা থাকে বলেই তো তারা একটা দল, আমরা একটা দল। এবং ডেমোক্রেসির বিউটিটা এটাই আমি মনে করি যে আপনার ওপিনিয়ন আপনি দেবেন, কিন্তু আমি সেটাকে দমন করতে যাব না। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ মনে করে যে এই রাজনৈতিক দলগুলো একটি ঐক্য, আমরা সেটাকেই মূলত এগিয়ে নেবার জন্য আমরা প্রচেষ্টা চলছে। এটি আপনি ধরতে পারেন এক ধরনের আলোচনার ভিত্তিতে, না সেটা মানে অ্যালায়েন্স হবে এটা এখন বলার কোনো সুযোগ নাই, কিন্তু আলোচনা হচ্ছে হয়তোবা ইসলামিক দলগুলো এক বক্স এক জায়গায় দিয়ে তাদের মতামত প্রকাশের যে সুযোগটা হয়তো সেটা এক সময় তৈরি হয়ে যেতে পারে। এই যে সমাবেশ, এই সমাবেশে বিএনপির রাজনৈতিক অবস্থানকে, এই সমাবেশ দেখে বিএনপি কতটা ভীত বলবো না, বাট বিএনপি কতটা চিন্তিত? শোনেন, বিএনপি একটা নির্বাচন চেয়েছে। 2001 সালের পরে বিএনপি একটা নির্বাচন পায় নাই, ভালো নির্বাচন। এটাকে রিয়েলাইজ করতে হবে। একটা রাজনৈতিক দল যারা বারবার ক্ষমতায় আসবার মতো সক্ষমতা ছিল, যেভাবেই বলেন, আসতে দেওয়া হয় নাই। 1-11 থেকে শুরু হয়েছে এই চক্রান্ত। আমি মনে করছি সেই চক্রান্ত এখনো চলমান আছে এবং এর পিছনে অনুঘটকও আছে। হ্যাঁ, যারা 5% ভোটের মালিক, তারা 50% ক্ষমতা ভোগ করছে। আপনি হিসাব মিলিয়ে নেন, তারা কি কারণে ভোট চাবে? তারা তো পিআরই চাবে, তারা তো এই জটিলতাই তৈরি করতে হবে, তারা তো স্থানীয় নির্বাচনই আগে চাবে। অথচ 16 বছর 17 বছর যাবৎ বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়, যেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি পরিবর্তন হয়, সেই ভোট হচ্ছে না। এখন আসেন সম্মান আর শ্রদ্ধার জায়গাটা, আমার ভাই বলল, খুবই চমৎকার একটা জায়গা। আমরা এই এত জুলুম, এত নিপীড়ন, এত রক্ত, এত ফাঁসি, এত কিছুর পরেও সেই জায়গাটা আমরা ঠিক করতে পারলাম না, এত রক্তপাত হইল। দেখেন আপনি এই যে এই 2 দিনের ঘটনা দেখেন, কুমিল্লার ঘটনা, পটুয়াখালীর ঘটনা, তার আগে এরকমও ঘটনা দেখেছি, খাসি চুরি করে নিয়ে যাচ্ছে ছাগল, সেই ছাগল সেটা প্রচার করছে আমার ভাইরা ফেসবুকে যে চুরি করে আনা হয়, চাঁদা চাইছে, বেচস নাই কেন, টাকা দিবি, সেই জন্য কিশোরগঞ্জের ঘটনা এমনভাবে প্রচার করা হয়েছে, এক একজন 10 জন 12 জন সেজে এই প্রচারগুলো করেছে। এই কুমিল্লার ঘটনা এইভাবে, যেইভাবে চরিত্র হনন সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 তারিখের পরে শুরু হয়েছে, 5 তারিখের পরে, এবং একটি গোষ্ঠী এমনভাবে চিন্তা তার মাথায় ঢুকেই দেওয়া হইলো যে আওয়ামী লীগ তো বিতাড়িত হয়েই গেছে, বিএনপিকে যদি বোতলের ভিতরে ঢুকে দিতে পারি তাহলে আমাদেরই দেশ যেমনি চলছে এমনিই চলুক। বিএনপিকে বোতলের মধ্যে ভরা সম্ভব না, এটা অনেকের ভাবনা চিন্তার সংকীর্ণতা থাকতে পারে। আমি বলছি যারা নতুন রাজনীতি করতে আসছে তারা তো ভাবতেই পারে আমরা এত বড় বিপ্লব করে ফেলছি, হাসিনার মতো এত বড় ফ্যাসিবাদ উল্টেই ফেলছি,
তো হ্যাঁ, আর বিএনপি আপনার দলের যদি ভুল থাকে সমালোচনা করবে না? হাই ভাই, আশ্চর্য, সমালোচনার কথা তো আমি বলছি না। আর মিথ্যা সমালোচনা আপনি কেন করছেন? চরিত্র হনন আমি কেন করছেন? ওই যে কুমিল্লার ঘটনা আপনিই তো বললেন, পটুয়াখালীর ঘটনা আপনিই তো বললেন, যেগুলো ব্র্যান্ডিং করা হচ্ছে, যা ঘটছে না। আমি বলছি না, আমি শেষ করি, আমি বলছি না যে আমার দলের কোনো অপরাধ নাই। বাংলাদেশের রাজনীতি পরিবর্তন কোনটুকু আপনি জানেন? যে এক সময় স্বীকারই করা হতো না, আমার বাইরে যেমন স্বীকার করে না, তার দলের একটা লোক কোনো অপরাধ করতে পারে, স্বীকারই করে না। অথচ আপনি ফেসবুকে আপনি সার্চ দিয়ে দেখেন, একদম শেষ প্রান্তে আপনি গুগলে সার্চ দেন জামাত ইসলামের কত রকমের চাঁদাবাজি দখল বাণিজ্যের হিস্ট্রি আছে, দেন এখন সার্চ দেন পাবেন। অথচ তারা স্বীকার, বিএনপি সব চাঁদাবাজি করে। এই যে ব্র্যান্ডিং তৈরি করা, আমরা এগুলা ডিনায়াল করি না, আমরা ওন করছি। আমরা প্রত্যেকটা জিনিস ওন করছি, চেষ্টা করছি, আমলে নিচ্ছি। সুইচ দিলেই যে একেবারে সমাজ বিপ্লব হয়ে যাবে 5 তারিখে নট দ্যাট, এটা একটা চেষ্টার ব্যাপার। আপনি যদি বলতে চান 30 সেকেন্ড সময় দেওয়া যাবে, একদম শেষ প্রান্তে। আমরা মনে করি যে জুলাই চার্টারের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবের যে অভ্যুত্থান, পরবর্তী বাংলাদেশ সংস্কার, বিচার এবং স্থানীয় নির্বাচনটা আমরা প্রত্যাশা করি। পিআর পদ্ধতি আমাদের অন্যতম দাবি এবং আমরা মনে করি এর মধ্যে দিয়ে একটা নির্বাচনের মধ্যে আমরা জাতির ঐক্য চাই, জাতীয় ঐক্যবদ্ধের মধ্যে এগিয়ে যাব থাকার জন্য। দর্শক, ধন্যবাদ। খুব ছোট করে একটি বিষয় ডেমোক্রেসিতে বলা হয়, যদি 10 জন ভোটার থাকে এবং 3 জন প্রার্থী থাকে, তার মধ্যে একজনকে যদি 4 জন ভোট দেয় এবং 2 জনকে যদি 3-3 করে ভোট দেওয়া হয়, অর্থাৎ 6 জন লোক যাকে পছন্দ করলো না, সেই 4 জন ভোট পাওয়া সেই ব্যক্তিটি নির্বাচিত হলো এবং অধিকাংশ লোক যাকে পছন্দ করলো না সে নির্বাচিত হলো। এটি হলো সবচেয়ে সহজভাবে ডেমোক্রেসির যে ভুল, সেই ভুলটিকে তুলে ধরা। যাই হোক, এই জায়গাটি নিশ্চয়ই আমাদের ঐক্যমত্য কমিশন, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো ভাববে। এবং আরেকটি বিষয় যেটি হলো যে সাধারণত সবাই বলে যেই গাছে ফল বেশি সেই গাছে ঢিল বেশি পড়ে, আবার তেমনিভাবে যেই গাছে ফল বেশি তার সে আবার নুয়েও পড়ে বেশি, অর্থাৎ তার বিনয়ও বেশি থাকে। বিএনপির হয়তো অবস্থা এমন হয়েছে যে যেহেতু বড় দল, তার প্রতি অন্যান্য রাজনৈতিক দলের এক ধরনের রাজনৈতিক কৌশল থাকবে, আবার সেই দিক দিয়ে বিএনপি যেহেতু বড় দল, বিএনপিকে হয়তো বা সহ্য ক্ষমতাও বেশি থাকতে পারে। তেমনি ছোট যে রাজনৈতিক দল, তারা নিজেদেরকে যদি ছোট মনে করে, সেই জায়গাটিতেও যেমন রাজনৈতিক দলরা নিজেরা নিজেদেরকে ছোট মনে করলে রাজনীতিতে তারা কতটুকু অবস্থান নেবে বা মানুষ কতটুকু আত্মবিশ্বাসী হবে তাদের উপরে দেশের শাসনভার তুলে দেওয়ার, সেই বিষয়টি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো ভাববে। এবং সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার।